জমিদার বাড়ির একটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে। ঘটনাটি বলেছেন একটি ডক্টর। ডাক্তারের সাথে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনাটি আপনারা শুনতে থাকুন। রাত গভীর থেকে গভীর হচ্ছে, এদিকে আকাশে একটু পরপর মেঘ গর্জে উঠছে। হাসপাতালের নিজের টেবিলে একাই বসে আছি। আকাশের অবস্থা ভালো না দেখে হাসপাতাল থেকেও বের হচ্ছি না। আজ 4 দিন হলো এই হাসপাতালে জয়েন করেছি। আমার স্ত্রী সোহা এখনও এখানে আসেনি। সে আরও 2 দিন পর আসবে, তাই বাড়ি যাবার তেমন জলদিও নেই। হাসপাতালের সব রোগী কম বেশি এখন ঘুমাচ্ছে। 2-1জন নার্স ছাড়া আর তেমন কেউ জেগে নেই। সব ডাক্তাররাও অনেক আগেই চলে গিয়েছে। হাসপাতালে একমাত্র ডাক্তার হিসেবে আমিই রয়ে গিয়েছি। ঘড়ির কাঁটার টং টং শব্দে সেদিকে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। মেঘের গর্জন বেড়েই চলছে। আজ রাতে আর বাড়িতে ফেরা হবে না, বেশ ভালো করেই বুঝতে পারছি। এখন বের হলে কোনো রিকশাও পাওয়া যাবে না। এমন সময় টেবিলের ওপর থাকা টেলিফোনটা বেজে উঠল। এত রাতে কে ফোন করতে পারে ভাবতে ভাবতে টেলিফোনের রিসিভারটা হাতে তুলে নিলাম। অপর প্রান্ত থেকে একটা মিয়েলি কণ্ঠস্বর বলে উঠল, আপনি কি ডাক্তার বলছিলেন? হাসপাতালে ফোন দিয়ে কেউ যদি প্রশ্ন করে আপনি কি ডাক্তার, তখন কতটা বিরক্ত লাগতে পারে তা ভাষায় প্রকাশ করার মতো না, তাও যদি রাত 12টার পর হয়। তবুও নিজের রাগকে কন্ট্রোল করে বললাম, জি, আমি ডাক্তার সিয়াম বলছি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, আমার মা খুবই অসুস্থ। আপনাকে একটু শান্তিপুর আসতে হবে, ইমার্জেন্সিভাবে। দেখুন, রাত অনেক হয়েছে, এত রাতে কি করে বের হব? আর আকাশের অবস্থাও ভালো নয়। যদি রুগীর সিরিয়াস অবস্থা না হয় তবে আমি কাল সকালে আসি। আর আমি হাসপাতালে নতুন জয়েন করেছি, ঠিকমতো এখনও কোনো জায়গাও চিনি না। না না, আপনাকে এক্ষুনি আসতে হবে, নয়তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি ঠিকমতো ঠিকানাটা বলুন, আমি আসার চেষ্টা করব। এরপর ঠিকানাটা নোট করে নিয়ে ফোনটা রেখে দিলাম। আমি ডাক্তার, আর রুগীর কাছে ছুটে যাওয়াই আমার প্রধান ধর্ম। বাবা মারা গিয়েছেন, তার স্বপ্ন সফল করার জন্যই আমাকে ডাক্তার হওয়া। তাই বাবার স্বপ্ন বিফলে যেতে দিতে পারবো না ভেবেই চেম্বার ছেড়ে বেরোলাম। বের হতেই একজন নার্সের সাথে দেখা হলো। তাকে প্রশ্ন কাছে জানতে চাইলাম শান্তিপুর গ্রামটা কোথায়। সে জানালো প্রায় ঘণ্টাখানেক লাগবে রিক্সা বা ভ্যানে যেতে। কিন্তু কেন? আমি তাকে বললাম ওইখান থেকে একটা ফোন এসেছে, রোগীর অবস্থা সিরিয়াস। নার্স, কিন্তু স্যার, রাত অনেক হয়েছে আর বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। যে কোনো সময় মুষলধারায় বৃষ্টি শুরু হতে পারে। এ সময় কোনো কিছু পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। আমি নার্সের কাছ থেকে বিদায় নিয়ে নিচে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলাম। যদি ভাগ্য ভালো হয় তবে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই হবে। হাসপাতালের বাইরে আসতেই চোখে পড়ল একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে বললাম, যাবেন শান্তিপুর? সে মাথা নেড়ে রিকশায় উঠতে বলল। আমি আর কথা না বাড়িয়ে রিকশায় উঠে বসলাম। এই ঝড় বৃষ্টির রাতে রিকশা পাবো ভাবতেই পারেনি। লোকটার সমস্ত শরীর চাদর দিয়ে পেঁচানো। হয়তো বাতাসে আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডা লাগছে, তাই এভাবে চাদর পেঁচিয়ে রেখেছে। চারিদিকে শুনশান নীরব, শুধু বাতাসে গাছের পাতা থেকে বৃষ্টি ঝরে পড়ার শব্দ হচ্ছে। বাতাসে কিছুটা শীত শীত লাগছে, কিছুটা ভয় ভয়ও লাগছে। মাঝে মাঝেই খুব চারিদিক আলো করে বিজলি চমকাচ্ছে। কিছুটা ভয় নিয়েই বসে রয়েছি রিকশায়। একসময় রিকশায় এসে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল, নেমে যান, চলে এসেছি। আমি রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য মানিব্যাগ বের করতে করতে লোকটা রিকশা চালিয়ে চলে যেতে শুরু করলো। আমি পেছন থেকে বেশ কয়েকবার ডাকার পরেও সে রিকশা না থামিয়ে চলে গেল। আমি অবাক হয়ে কিছুটা সময় দাঁড়িয়ে রইলাম। বাড়ির গেটে বড় করেই লেখা রয়েছে চৌধুরী বাড়ি। তার মানে লোকটা আমাকে সঠিক জায়গাতেই নিয়ে এসেছে। কিন্তু আমি তো লোকটাকে বলিনি আমি এ বাড়িতে আসব। তবে লোকটা কি করে জানলো? মনের ভিতর অনেক প্রশ্ন জাগলেও সবকিছু দূরে সরিয়ে দিলাম। আমাকে রোগী দেখতে হবে। গেটে টোকা দিতেই এক বৃদ্ধ গেট খুলে দিল। আমি কিছু বলার আগেই সে বৃদ্ধ বলে উঠল, ভিতরে চলে যান, দরজা খোলাই রয়েছে। তার মানে বৃদ্ধ আগে থেকেই জানতো আমি আসব। আমি বাড়ির ভিতর দিয়ে সোজা রুমের ভিতর ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই একজন আমাকে বলল, মা উপরে রয়েছে, আমার সাথে আসুন। আমি তার কথা মতো সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলাম। বাড়িটা বেশ পুরনো, তবে বেশ পরিপাটি করে সাজানো।
দোতলায় উঠে রোগীর রুমে ঢুকলাম। 65 থেকে 70 বছর বয়সী বৃদ্ধ মহিলাকে দেখিয়ে বলল, আমার মা, উনি আপনার রোগী। পাশে আরও 2জন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, রোগীর যে 3 কন্যা সকলেই বেশ সুন্দরী। আমি তাকে ভালো করে পরীক্ষা করে দেখলাম, তেমন কোনো বড় রকমের সমস্যা হয়নি। উনি নিশ্চয়ই ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। একজন বলে উঠল, আজ সারাদিন তেমন কিছুই খাইনি। সমস্যা নেই, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলা সকালে নিয়ে এসে খাইয়ে দেবেন। দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে, মুখেও রুচি ফিরে আসবে। আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না? বড় মেয়েটা বলে উঠল, আমাদের বাড়িতে শুধু দারোয়ান ছাড়া আর কোনো পুরুষ মানুষ নেই। বাবা মারা গিয়েছেন। আমি, রুম্পা ও রূপা, আর সবার ছোট জনের দিকে তাকিয়ে ওর নাম রূপালী। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আমি আসছি। রুম্পা, এ তো রাতে যেতে পারবেন না, কাল সকালেই না হয় চলে যাবেন। না না, কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। রুম্পা, বেশ তো, রূপালী ওনাকে এগিয়ে দিয়ে আয়। থাক, তার আর দরকার হবে না, আমি যেতে পারবো। কথাটা বলে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। একসময় বাড়ির গেটের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল। আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বৃষ্টি কিছুটা বেড়ে গিয়েছে। আমি এদিক সেদিক তাকালাম, কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছি না। 1 পা 2 পা করে হাঁটছি আর মনে মনে ভাবছি, বড় ভুল করে ফেলেছি। রাতটা চৌধুরী বাড়িতে কাটালেই ভালো হতো। হঠাৎ করেই অন্ধকারের ভিতর বিজলি চমকে উঠল, আর আমার সামনে রিকশা নিয়ে সেই চালককে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চমকে উঠলাম। সেই সাথে ভয়ে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। তারপর রিকশায় উঠতে উঠতে বললাম, আপনি ভাড়া না নিয়ে চলে গেলেন কেন? রিকশা চালক, আমি জানি আপনি আবার ফিরে যাবেন, তাই তখন ভাড়া নিইনি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি কি করে জানেন? রিকশা চালক কিছুটা রহস্যজনক হাসি দিয়ে, আপনি তো আর এই বাড়িতে থাকার জন্য আসেননি। আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। একটু পর খুব জোরে বৃষ্টি শুরু হলো। সেই সাথে একটু পর পর বিজলি চমকে চলছে। বাতাসে গাছের শোঁ শোঁ শব্দে এক প্রকার ভয় লাগছে। বারবার মনে হচ্ছে পেছনে পেছনে কেউ ছুটে আসছে। রাত অনেক হয়েছে বুঝতে পারছি, তবে কটা বাজতে পারে তা বুঝতে পারছি না। আমি এদিক সেদিক তাকাচ্ছি, হঠাৎ বিজলি চমকে উঠাতে আমি স্পষ্ট কিছুটা দূরে শেওড়া গাছের নিচে সাদা কাপড় পরিহিত কাউকে শুয়ে থাকতে দেখে চমকে উঠলাম। রিকশা চালককে বললাম, রিকশা থামান, ওইখানে কেউ পড়ে রয়েছে। রিকশা চালক, কেউ নেই ওখানে, আপনি ভুল দেখেছেন, চুপ করে বসে থাকেন। আবারও বিজলি চমকে উঠকে আমি দেখতে পেলাম সত্যিই সেখানে কেউ পড়ে রয়েছে। আমি জোর করে রিকশা থামিয়ে লাফ দিয়ে নিচে নেমে পড়লাম। দৌড়ে সেদিকে যেতে শুরু করলাম। যতই আমি তার কাছে যাচ্ছি, ঠিক ততই তার মুখের ওপর থেকে সাদা কাপড়টা সরে যেতে শুরু করলো। একটা সময় যখন আমি তার কাছে গেলাম, তখন খুব জোরে গর্জন করে বিজলি চমকে উঠল। সাথে সাথেই আমি দেখতে পেলাম কিছু সময় আগে চৌধুরী বাড়িতে যে বৃদ্ধাকে দেখার জন্য গিয়েছিলাম, তার লাশটা পড়ে রয়েছে। ভয়ে আমার সমস্ত শরীর হিমশীতল হয়ে আসছিল। এটা কি করে সম্ভব? আর কে এখানে ওনার লাশ নিয়ে এসে ফেলে যাবে? আমি বুঝতে পারলাম আমার সাথে ভয়ঙ্কর খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে রিকশার কাছে আসলাম, কিন্তু যেখানে রিকশা থেকে নেমেছিলাম সেখানে আর রিকশা পেলাম না। আমি দৌড়াতে শুরু করলাম। এত বাতাস হচ্ছিল যে দৌড়াতেও খুব সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল বাতাস বারবার আমাকে পেছনে নিয়ে যাচ্ছে, শরীর থেকে জামাটা খুলে যাবে বাতাসে। চারিদিকে এতই অন্ধকার যে দু চোখে কিছুই দেখতে পারছিলাম না। ভয়ে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। হঠাৎ অন্ধকারে কোনো কিছুর সাথে পা লেগে আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমি চিৎকার করে পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই চারিদিক আলো করে বিজলি চমকে উঠতেই দেখতে পেলাম আমি একজন মৃত মানুষের দেহের উপর পড়ে রয়েছি। আর যার দেহের উপর আমি পড়ে রয়েছি সেই মানুষটাই কিছু সময় আগে আমাকে চৌধুরী বাড়ির গেট খুলে দিয়েছিল, মানে সেই বৃদ্ধ দারোয়ানটা। আমি চিৎকার করে উঠে দাঁড়িয়ে আবারও দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি আমার জানা নেই, শুধু বুঝতে পারছি পেছন থেকে আমাকে তাড়া করে দৌড়ে আসছে কেউ, যার হাত থেকে বাঁচার জন্য আমাকে নিরাপদ কোথাও যেতে হবে। আমাকে বাঁচতে হবে, যে কোনো উপায়ে আমাকে বাঁচতে হবে। আমি অচেনা জঙ্গল মাঠ দিয়ে ক্লান্ত দেহটাকে নিয়ে দৌড়ে চলছি।
জানি না কোথায় পাবো আমি নিরাপদ আশ্রয়। দেহটা আর চলতে চাচ্ছে না, তবুও বাঁচার জন্য আমার সমস্ত শক্তি দিয়ে ছুটে চলা। হঠাৎ বিজলি চমকে উঠলে দূরে তাকিয়ে দেখি শান্তিপুর রেলওয়ে স্টেশন লেখা। আমি সেদিকেই দৌড়াতে শুরু করলাম। হাঁপাতে হাঁপাতে একসময় রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। বৃষ্টি আর ঝড়ের কারণে বিদ্যুৎ নেই। এত রাতে এখানে না আসবে কোনো ট্রেন, আর না থাকবে কোনো মানুষ। আমি আরেকটু এগিয়ে একটা বেঞ্চে বসলাম। শরীর খুব ক্লান্ত লাগছে, চোখ দুটো বন্ধ হয়ে আসতে যাচ্ছে। জোর করে খুলে রেখেছি, ভয়ে মনে হচ্ছে দম আটকে যাবে। এই ঘুটঘুটে অন্ধকারে ভয় আর মৃত্যু ছাড়া আর কিছুই যেন আমার জন্য অপেক্ষা করছে না। তবুও বেঁচে থাকার একটু আশা। ভোর হলেই হয়তো মানুষজন চলে আসবে আর আমি ফিরতে পারবো নিজের বাড়িতে। ভাবতে ভাবতে একসময় দু চোখ বন্ধ হয়ে আসলো। হঠাৎ করেই বিজলি চমকে উঠলে আমার চোখ থেকে ঘুম চলে যায়। আমার চোখ পড়ল কিছুটা দূরে থাকা আরেকটা বেঞ্চের দিকে। সেখানে দুজন নারী বসে রয়েছেন। ভয়ে আমার সমস্ত শরীর আবার কাঁপতে শুরু করল। এত রাতে এই নির্জন রেল স্টেশনে দুজন নারী বসে থাকবে তা কারোই কাম্য নয়। সত্যিই কি তারা মানুষ নাকি অন্য কিছু আমি ভেবে পাচ্ছিলাম না। মনে মনে ভাবছি, যদি অন্য কিছু হয়ে থাকে তবে নিশ্চয়ই এত সময় আমার ক্ষতি করার চেষ্টা করত। কিছুটা সাহস সঞ্চার করে আমি এগিয়ে যেতে থাকি সেদিকে। একদিকে ভয়, অন্যদিকে দুজন অপরিচিত মেয়ে মানুষ যাদের দিকে আমি এগিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কেউ আমার জামাটা পেছন থেকে টেনে ধরে রাখছে, কিন্তু ভয়ে পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছি না। মনে হচ্ছে পেছনে তাকালেই আমি ভয়ঙ্কর কোনো কিছু আমার সামনে চলে আসবে। হয়তো সেই বৃদ্ধা মহিলা যাকে চৌধুরী বাড়িতে কিংবা জঙ্গলে কাফনের কাপড়ে দেখেছি, নয়তো সেই দারোয়ানকে দেখতে পাবো যার সাথে পা লেগে আমি পড়ে গিয়েছিলাম। এক পা দু পা করে যতই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে ভয়টা ততই কমে যাচ্ছে। একটা সময় আমি তাদের খুব কাছাকাছি চলে আসলাম। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঠিকমতো তাদের চেহারা দেখা যাচ্ছে না। আমি কিছুটা দূরে দাঁড়িয়েই প্রশ্ন করলাম, আপনারা কি এখানেই থাকেন? তারা একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বোঝালো। আমি নিচ থেকেই আবারও প্রশ্ন করলাম, এত রাতে কি এখানে কোনো ট্রেন আসবে? তারা আবারও একসাথে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বোঝালো। আমি নিজেকে স্বাভাবিক করার জন্য তাদেরকে বললাম, আমি সদর হাসপাতালের একজন ডাক্তার। এখানে একজন রোগী দেখার জন্য এসেছিলাম চৌধুরী বাড়িতে। রাত অনেক হয়েছে আর কোনো গাড়িও পাচ্ছিলাম না, তাই হাঁটা শুরু করি, কিন্তু পথ ভুলে এখানে চলে আসি। আপনারা কি জানেন সদরের রাস্তাটা কোন দিকে? আমার কথা শুনে তারা নিজেদের ভিতর কিছু একটা বলছিল। আমি তাদের কথা বুঝতে পারছিলাম না। হঠাৎ একজন নিচু স্বরে বলে উঠল, ওই বাড়িতে তো কেউ থাকে না। ওই বাড়ির সকলে এক রাতে বিষ খেয়ে আত্মহত্যা করে। এরপর থেকে ওই বাড়িতে কেউ কখনো থাকে না। মেয়েটার কথা শুনে আমার গলা সম্পূর্ণ শুকিয়ে আসলো। সেই সাথে তাদের ভয়ঙ্কর চেহারা বের হয়ে আসছে। আমি চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি বুঝতে পারলাম আমার সময় শেষ হয়ে এসেছে। বাঁচার কোনো উপায় নেই। আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। চারিদিকের সব কিছু ঘোলাটে হতে থাকলো চোখের সামনে। হঠাৎ করেই ট্রেনের হুইসেল কানে ভেসে আসলো। আমি সেদিকে ঘুরে দেখে সামনে তাকাতেই কাউকেই আর দেখতে পেলাম না। আমি মাটিতেই বসে পড়লাম। কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। আমি চারিদিকে বারবার ঘুরে তাকাচ্ছি। বৃষ্টি ক্রমাগত বেড়েই চলছে। ট্রেনের শব্দটা খুব কাছে চলে আসতেই আমি উঠে দাঁড়ালাম। গভীর রাত মনে হয়। মালবাহী ট্রেন, তার সামনে লাইট দুটোই শুধু জ্বলে রয়েছে, বাকি বগিগুলোর লাইট নেভাবো। ট্রেনটা যতই কাছে এগিয়ে আসছে আমার বেঁচে থাকার বিশ্বাস ঠিক ততই বেড়ে চলেছে। একটা সময় ট্রেন এসে থামলে আমি সেদিকে দৌড় দিলাম। আমি জানি এই ট্রেন খুব বেশি সময় দাঁড়াবে না। এত রাতে না নামার মতো কোনো লোক আছে না ওঠার মতো কেউ আছে আমি ছাড়া। ট্রেনের খুব কাছে আসতেই আবারও হুইসেল বেজে উঠল। আমি হাঁপাতে হাঁপাতে দৌড়ে একটা বগিতে উঠে পড়লাম। কোনো দিক না খেয়াল করেই একটা সিটে বসে পড়লাম। কিছু সময়ের জন্য দু চোখ বন্ধ করে নিলাম। হুইসেল বাজলেও ট্রেন চলছে না। আমি একটু রিল্যাক্স হবার পরেই চোখ মেলে তাকালাম।
এত সময় কোনো কিছু খেয়াল না করে ট্রেনে উঠে পড়লেও চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম আমার পাশে একটা লাশবাহী খাটিয়া রয়েছে, তার সাথে কোনো লোকজন নেই। আমি এদিক সেদিক তাকালাম, চিৎকার করে বলতে চাইলাম কেউ কি আছেন, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। আমি দাঁড়াবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। একের পর এক বিপদ যেন আমাকে ধরে বসেছে। আমি সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়াতেই ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করলো। হুট করেই লাশবাহী খাটিয়ার সামনের লাইট জ্বলে উঠল, আর বাতাসে তার মুখের উপর থেকে সরে গেল কাফনের কাপড়। আমার সামনে পড়ে রয়েছে সেই সুন্দরী মেয়ে রুম্পার লাশ। আমি খুব কষ্ট করে সিট ছেড়ে বের হয়ে আসলাম। ভয়ে পা যেন চলতেই চাচ্ছিল না। কোনো রকমে বের হয়ে সমস্ত শক্তি দিয়ে দৌড় দিয়ে কোনো রকমে ট্রেনের দরজার সামনে চলে আসলাম। আমার সামনে শুধু এখন একটি রাস্তা খোলা। এই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়া, এতে হয়তো হাত পা কিছুটা কেটে ফেটে যেতে পারে, কারণ ট্রেন খুব বেশি রানিং হয়নি। আর দ্বিতীয় রাস্তা, এখানেই বসে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করা। আমি বাঁচার জন্য লাফিয়ে পড়লাম। কয়েকবার পাল্টি খেয়ে একটা ল্যাম্পপোস্টের সাথে যেয়ে আটকে গেলাম। এই যাত্রায় নিজেকে খুব ভাগ্যবান মনে হলো, কেননা লাফ দেবার আগে আমার খেয়াল করার দরকার ছিল সামনে কোনো কিছু রয়েছে কিনা। আর কয়েক সেকেন্ড দেরি করে লাফ দিলে হয়তো ভয়ের বদলে ল্যাম্পপোস্টে লেগেই আমার মৃত্যু হতো। আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে এদিক সেদিক দেখার চেষ্টা করলাম কোথায় আছে। না, কোনো কিছুই বুঝতে পারছি না। একমাত্র রেল লাইনের পথ ছাড়া বাকি সবই জঙ্গল চোখে পড়ছে। বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে গিয়েছে। আগের চেয়ে শরীরটা অনেক বেশি ভারী হয়ে গিয়েছে। হঠাৎ করেই কোথাও থেকে শিয়াল ডেকে উঠতেই ভয়ে আমার সমস্ত শরীর শিউরে উঠল। আমি সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। কোথায় যাচ্ছি আমি জানি না, তবে রেল লাইন ধরে দৌড়তে শুরু করলাম। আমার মনে হচ্ছে স্টেশন খুব কাছেই হবে, কেননা ট্রেন চলতে শুরু করার অল্প কিছু সময় পরেই আমি ট্রেন থেকে লাফিয়ে পড়ি। কিন্তু পথ যেন শেষই হচ্ছে না, বরং মনে হচ্ছে কেউ আমার পা পেছন থেকে টেনে ধরে রেখেছে। আমি খুব কষ্টে দৌড়াচ্ছি, যে কোনো সময় পড়ে যাব রেল লাইনের উপরে, কিন্তু পথ যেন শেষ হতেই চাচ্ছিল না। আমি কি সত্যিই দৌড়ের সামনে এগিয়ে যাচ্ছিলাম, নাকি একই জায়গায় রয়েছি? কোনো কিছুর অনুভূতি আমি বুঝতে পারছিলাম না। শুধু বুঝতে পারছিলাম আমার পক্ষে আর দৌড়ানো সম্ভব নয়। আমি আর পারবো না। আমার বেঁচে থাকার সমস্ত রাস্তা বন্ধ হয়ে আসছে। কেউ একজন বলেছিল, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি রাত হয়। আমার আজ সেই অবস্থা। কেন এত রাতে আমি বের হতে গিয়েছিলাম রোগী দেখার জন্য? একটা সময় আমি আর পেরে উঠলাম না, পড়ে গেলাম রেল লাইনের উপরে। হঠাৎ বিজলি চমকে উঠল। অল্প কিছুটা দূরে আরেকবার দেখতে পেলাম শান্তিপুর রেল স্টেশন লেখা। আমি উঠে দাঁড়ানোর চেষ্টায় ব্যর্থ হলাম। নিজের সমস্ত শক্তি দিয়ে শরীরটাকে ছেঁচড়ে নিয়ে যেতে থাকি সেই দিকে। আমাকে যে বেঁচে থাকতে হবে, এভাবে যে আমি মৃত্যুর ভয় নিয়ে মরতে চাই না। এক সময় আমি ছেঁচড়াতে এসে পৌঁছালাম স্টেশনে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে একটা বেঞ্চি ধরে উঠে সেখানে বসলাম। আমি জানতাম না আমার জন্য আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমার ক্লান্ত শরীর আর চোখ দুটো বন্ধ হয়ে আসতে চাচ্ছে। নিজেরই ইচ্ছে করছে দুহাত দিয়ে চোখ দুটো টেনে খুলে রাখি, কিন্তু পেরে উঠছিলাম না। একসময় অল্প কয়েক সেকেন্ডের জন্য আবারও আমার চোখ দুটো বন্ধ হয়ে আসলো। হঠাৎ করেই মেঘের গর্জনে আমি চোখ মেলে তাকালাম। এরপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে 6টি খাটিয়া পড়ে রয়েছে, যার 5টিতেই রয়েছে মৃতদেহ, আর একটি খাটিয়া সম্পূর্ণ ফাঁকা। সেই 5টি খাটিয়া থেকে একে একে সেই 5 জন মানুষ উঠে বসল। এরা সেই 5 জন যাদের আমি চৌধুরী বাড়িতে দেখেছিলাম। সকলের শরীরে কাফনের কাপড় পরানো। তারা আমার দিকে তাকিয়ে বিশ্রী হাসি হেসে এগিয়ে আসতে শুরু করল। আমি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলাম। তারাও আমার পিছু ছুটছে আর হাসছে। মৃত্যুকে সেই মুহূর্তে আমার ভীষণ কাছে মনে হচ্ছিল। আমার চোখের সামনে ভেসে উঠছিল আমার শৈশবের স্মৃতি, আমার ভালোবাসার মানুষ সোহার মুখটা। 3 বছর রিলেশনের পর যাকে বিয়ে করেছিলাম। মনে মনে ভাবছিলাম
আমার মৃত্যুর খবরটাও হয়তো সে পাবে না। সোহা জানতেই পারবে না কতটা ভয়ঙ্কর আর নৃশংসভাবে আমি মারা গিয়েছি। হয়তো কখনো আমার লাশটাও সে দেখতে পাবে না। সে হয়তো ভাববে আমি তাকে ঠকিয়েছি, তার সাথে প্রতারণা করে পালিয়ে গিয়েছি অন্য কারো সাথে। কিন্তু আমি যে তাকে কতটা ভালোবাসি তা সে হয়তো একটা সময় ভুলেই যাবে। বাবার কত স্বপ্ন, সব অপূর্ণই থেকে যাবে। আমি নামকরা ডাক্তার হব, গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করব। সব স্বপ্ন এখন শুধু স্বপ্নই হয়ে রয়ে যাবে। আমারও তো অনেক স্বপ্ন ছিল তাদের নিয়ে। বাবার নামে একটা হাসপাতাল খুলব। বাবা যেমন চেয়েছিল ঠিক তেমনই করব। সে হাসপাতালে বিনা পয়সায় গরিব মানুষদের চিকিৎসা করা হবে। তাদের মুখে হাসি ফুটে উঠবে। তারা চিকিৎসা শেষে খুশি মনে হাসপাতাল থেকে বাড়ি ফিরবে। আজ তা শুধুই স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি কোনো দায়িত্বই ঠিকমতো পালন করতে পারলাম না। ব্যর্থতা নিয়েই আমাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। মৃত্যু যে পৃথিবীর নিষ্ঠুরতম সত্য তা যেন আমি চোখের সামনেই দেখতে পাচ্ছিলাম। ঘুটঘুটে অন্ধকার রাতে আমি যখন দেখতে পেলাম আমার শরীর আর চলতে পারছে না, সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছে, আমি আর পারছি না, অথচ পেছন থেকে ছুটে আসছে ভয়ঙ্কর কিছু মুখ, কিছু হাত। এমন নির্মম মৃত্যুর মুখোমুখি হতে হবে কেন আমাকে? কি আমার অপরাধ তার কোনো কিছুই না জেনে আমাকে এই পৃথিবী ছাড়তে হবে? এটাই আমার সবচেয়ে বড় আফসোস হয়ে রইবে। কত স্মৃতি, কত মায়া সব পেছনে ফেলে আমি ছুটে চলছি একটু বেশি সময় বাঁচার আশা নিয়ে। হঠাৎ করেই কিছু সময়ের জন্য সব নীরব হয়ে গেল। ঝড় বৃষ্টি সব থেমে পরিবেশটা ভীষণ রকম গম্ভীর রূপ ধারণ করল। আমি পেছনে তাকিয়ে অন্ধকারে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমি দাঁড়িয়ে পড়লাম, ভালো করে পেছনে দেখার চেষ্টা করলাম। না, সত্যিই কোনো কিছু নেই। ভয় কিছুটা কেটে যেতে সামনে ঘুরতেই সেই মানুষগুলো একসাথে চিৎকার করে উঠল। আমি ভয়ে কয়েক পা পেছনে পড়ে গেলাম। তারা দৌড়ে আমাকে ধরে ফেলল। আমি চিৎকার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমার মুখ দিয়ে এক বিন্দু পরিমাণ শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে রয়েছে। সকলে মিলে আমাকে টেনে ছেঁচড়ে নিয়ে যেতে লাগলো। আমি সমস্ত শক্তি দিয়ে নিজেকে আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের শক্তির কাছে আমার শক্তি কিছুই নয়। আমি যুদ্ধে পরাজিত সৈনিকের মতো মাটিতে পড়ে রইলাম। তারা আমাকে টেনে নিয়ে যেতে থাকলো সেই খাটিয়ার দিকে। মনে হচ্ছিল আমার শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, অথচ আমি একটা শব্দ মুখ থেকে বের করতে পারছিলাম না। তারা যখন ভয়ঙ্কর রকম হাসিতে আমাকে খাটিয়ার উপর তুলবে, ঠিক সেই মুহূর্তে সকলের পেছনে আমি আমার বাবার মুখটা দেখতে পাই, যে কিনা তাদের সবাইকে টেনে ধরে রেখেছে। এরপর আর আমি চেয়ে থাকতে পারিনি, দু চোখ বন্ধ হয়ে যায়। এরপর সকালে নাকি মানুষজন ট্রেন ধরতে এসে আমাকে পড়ে থাকতে দেখে স্টেশনে। প্রথমে মৃত ভেবে কেউ কাছে আসতে চায়নি। এরপর কেউ একজন কাছে এসে বুঝতে পারে বেঁচে আছি। সে লোকজন ডেকে আমাকে হাসপাতালে নিয়ে আসে। এরপর টানা 6 দিন হাসপাতালে অচেতন অবস্থায় থাকি। অবশেষে 6 দিন পর যখন চোখ মেলে তাকাই, তখন আমার সামনে দেখতে পাই আমার স্ত্রী সোহা এবং হাসপাতালের ডাক্তার নার্সদের। আমি বেঁচে আছি এটাই প্রথমে বিশ্বাস হতে কষ্ট হচ্ছিল। আমার চোখ মেলে তাকানো দেখে সোহা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। সব ডাক্তার আর নার্সরাও অবিশ্বাসের চোখে তাকাচ্ছিল। সেই নার্স আমাকে বলল, স্যার, আপনি যেতে চাইলেন শান্তিপুর গ্রামে, কিন্তু আপনি রেলওয়ে স্টেশনে কেন গিয়েছিলেন? সে অনেক কথা, আমি অন্য এক সময় আপনাদেরকে সব খুলে বলবো। ডাক্তার আর নার্সরা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। অভিমানের সুরে, তোমাকে এত রাতে রোগী দেখার জন্য কেন যেতে হবে? দেখো, আমি ডাক্তার, আর রোগী দেখা আমার কর্তব্য, হোক সেটা দিনের বেলা কিংবা গভীর রাত। কি হয়েছিল সে রাতে? আমাকে বলবে কি সত্যি করে? আমি সোহাকে সব খুলে বলতে শুরু করলাম। আমার কথা শেষ হতে সোহা আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল। আমার হাত ধরে বলল, আর কখনো এমনটা করবে না, আমাকে কথা দাও। আমি সোহাকে কথা দিলাম, আর কখনো এমনটা হবে না। এরপর আরও 15 দিনের মতো লাগলো আমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে। সুস্থ হবার পর আমি সোহাকে সঙ্গে নিয়ে শান্তিপুর বেড়াতে যাই। সোহাকে চৌধুরী বাড়ির সামনে নিয়ে যাই।
বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি খুব ভালো করে বাড়িটার বাহির থেকে ঘুরে ফিরে দেখি, তারপর সোহাকে নিয়ে বাড়িতে ফিরে আসি। এর কিছুদিন পর একদিন আমি আবার চৌধুরী বাড়ির উদ্দেশ্যে যাই, যে খোঁজ নিতে থাকি ওই বাড়ির সম্পর্কে। একজন বয়স্ক লোকের কাছে জানতে পারি সে বাড়ির সব তথ্য। তার ভাষ্যমতে সে বাড়ির বড় মেয়ের সাথে কোনো এক ডাক্তারের সম্পর্ক হয়। এক সময় মেয়েটা অন্তঃসত্ত্বা হলে ডাক্তার তাকে বিয়ের কথা বলে, কিন্তু বিয়ে না করে পুরো পরিবারকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে মেরে বাড়ি থেকে নগদ অর্থ আর স্বর্ণগহনা নিয়ে পালিয়ে যায়। তারা মারা যাবার বেশ কিছুদিন পর তাদের লাশ উদ্ধার করে এলাকার লোকজন। এরপর থেকেই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মাঝে মাঝেই নাকি গভীর রাতে সে বাড়ি থেকে মেয়ে মানুষের চিৎকারের শব্দ ভেসে আসে। কেউ ভুলেও কোনোদিন রাতে সে বাড়ির আশপাশ দিয়ে চলাচল করে না। এভাবেই পরিত্যক্ত হয়ে 2 যুগেরও বেশি সময় বাড়িটা পড়ে রয়েছে। আমি বৃদ্ধ লোকটার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, আর এটা বেশ ভালো করে বুঝতে পারি কেনই বা এত রাতে আমাকে ফোন দিয়ে সে বাড়িতে নেওয়া হয়েছিল, কারণ আমিও একজন ডাক্তার। এরপর আরও 5টি বছর আমি সদর হাসপাতালে কাটালেও কখনো রাতে হাসপাতালে থাকি নাই, আর কখনোই আমি শান্তিপুর চৌধুরী বাড়িতে গিয়েছি। কোনো রকম সমস্যা ছাড়াই এ 5টি বছর আমি এখানে কাটিয়ে আজ নতুন শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যেই আসুন, আমার জায়গায় সাবধানে থাকবেন, রাত করে হাসপাতালে থাকবেন না, আর থাকলেও কেউ শান্তিপুর চৌধুরী বাড়ির দিকে যাবেন না ভুল করেও। তাই আমি এই ডায়েরিটা লিখে রেখে গেলাম। ইতি, ডাক্তার সিয়াম। ডায়েরিটা পড়তে পড়তে কখন যে রাত 12টা বেজে গেছে সেদিকে খেয়ালই করেনি ডাক্তার আসিফ। ঘড়ির টং টং শব্দ সেদিকে তাকিয়েই বুঝতে পারল রাত ঠিক 12টা বেজে গেছে। ডাক্তার আসিফ আর দেরি না করে উঠে দাঁড়াতেই প্রচণ্ড ঝড় বাতাস শুরু হলো। মনের ভিতর কিছুটা ভয় লাগতে শুরু করেছে ডাক্তার আসিফের, কেননা হাসপাতালে 2-4 জন নার্স ছাড়া আর কোনো ডাক্তার নেই। সবচেয়ে বড় কথা, আজ একটা বিষ খাওয়া মেয়ে মারা গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতেই টেলিফোনটা বেজে উঠল। সাথে সাথে ভয়ে আসিফের হাতে থাকা ডায়েরিটা ফ্লোরে পড়ে গেল। আসিফের গলা শুকিয়ে আসলেও সে ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করল ঘটনার সত্যতা যাচাই করার জন্য। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়েলি কণ্ঠ বলে উঠল, এটা কি সদর হাসপাতাল? জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মেয়েটি বলতে শুরু করল, দেখুন আমার মা খুবই অসুস্থ, আপনাকে এখনই একটু শান্তিপুর চৌধুরী বাড়িতে আসতে হবে। মেয়েটির কথা শুনে আসিফের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। তার মানে ডাক্তার সিয়ামের লেখা প্রতিটা কথাই সত্যি। সে মনে মনে ডাক্তার সিয়ামকে ধন্যবাদ দিয়ে ফোনের লাইনটা কেটে রিসিভারটা নিচে নামিয়ে রাখল, আর মনে মনে বলল, আজ থেকে অফিস শেষ করে চলে যাওয়ার সময় এমনি করেই টেলিফোনের রিসিভার নিচে নামিয়ে রাখবে। ডায়েরিটা হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে নিল, কারণ বাহিরে প্রচণ্ড রকম ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এত রাতে তার আর বাড়ি ফেরা সম্ভব নয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমি নাজিম ইসলাম। আমার বাসা গাইবান্ধা জেলায়। আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই। আজ থেকে গত 6 বছর আগে আমি যখন আমার পরিবারের সাথে ঢাকায় থাকতাম তখনকার ঘটনা। আমরা যে বাসায় থাকতাম সেই বাসার রুমের চালের উপর দিয়ে প্রতিদিন এশার আজানের পর কুকুর বা অন্য কিছু দৌড়াদৌড়ি করত। একদিন হঠাৎ রাত 12টার পরে আমাদের রুমের চালের উপর দিয়ে কি জানি দৌড়াদৌড়ি করতেছিল। এই রকম কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। এই রকম কাহিনী দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, সেই রাতে আর কিছু হলো না, কিন্তু এই ঘটনা আমি আমার মাকে খুলে বলি। আমার কথা শুনে আমার মা কাজে গেল। পরে আমি সারাদিন ভালো আছর, আজান দেওয়ার পরে আমার জ্বর আসলো। আমার জ্বর আসা দেখে আমার বাবা আমাকে ঔষধ এনে দিল, আর আমি ঔষধ খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কিছু হলো না। পরের দিন আবার আছরের আজানের পর আবার আমার জ্বর আসলো।
আমি খাবার খাওয়া শেষে ঔষধ খেয়ে বাসায় শুয়ে আছি। যখন এশার আজান দেয় তখন আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার এনে দেওয়ার দায়িত্বটা সেই দিন আমার ছিল। আমি নামাজ শেষে মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে গেলাম। মসজিদ থেকে একটু দূরেই আর কি খাবার আনতে যাব। আমি যেই রাস্তা দিয়ে খাবার আনতে যাবে সেই রাস্তায় একটা লাইটও নেই, এমন শুধু আমার কাছে একটা টর্চ লাইট। আমি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা পাশেই অনেক বড় একটা পুকুর ছিল। পুকুরটা কচুরি পানা দিয়ে ভরা ছিল। আমি যাইতেছিলাম, সেই সময় হঠাৎ করে আমার সামনে দিয়ে ৬-৭ ফিট একটা সাপের মতো আমার সামন দিয়ে নিমিষেই চলে গেল। আমি ভয়ে কালেমা পড়তে লাগলাম। এটা আমার সাথে হয়েছিল মুয়াজ্জিন সাহেবের খাবার আনতে যাওয়ার সময়। পরে আমি মুয়াজ্জিন সাহেবের খাবার নিয়ে ভয়ে আসতেছিলাম আর কালেমা পড়তে পড়তে আসতেছিলাম। আসার সময় আর কিছু দেখলাম না। মুয়াজ্জিন সাহেবের খাবার দিয়ে আমি বাসায় আসলাম। বাসার আসার পরে সেই রাতে আমার আর কিছু হলো না। দুপুর ১টার পর থেকে আমার অনেক জ্বর আসলো। আমি ঔষধ খাই, কিছুক্ষণ ভালো থেকে পুনরায় আবার সেই জ্বর চলে আসে। আমার সাথে বেশ কিছুদিন এই রকম হওয়ার পর আমার মা আমাকে সাথে করে ওখানকার একটা মহিলার কাছে নিয়ে গেলেন, কবিরাজ। তারপরে উনি আমাকে একটা তাবিজ দিলেন। সেই তাবিজ দিয়েও কিছু ভালো হয় না। এভাবে প্রায় ১ মাসের মতো হয়ে গেল আমার জ্বর ঠিক হয় না। পরে আমার মা বাবা সিদ্ধান্ত নিলেন আমাকে নিয়ে আমার মা দেশের বাড়ি চলে আসবেন। ঠিক কিছুদিন পর আমার মা আমার বাবার সাথে রাগ করে আমাকে নিয়ে দেশে আসলেন। রাগ করে নিয়ে আসার কারণ হলো আমার বাবা আমাকে দেশে আসে না, সেই জন্য আমার মা আমাকে নিয়ে রাগ করে দেশে নিয়ে চলে আসে। দেশে চলে আসার ২ দিন পরে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজ আমাকে দেখে আমার মা এবং আঙ্কেলের সাথে আলাদা করে কথা বললেন। আমি সেখানে বেশি কিছু না শুনতে পেলেও একটা কথা শুনতে পেয়েছি যে আমার সাথে কিছু না কিছু আছে, তবে এটা আমার কোনো ক্ষতি করে না। এগুলা কথা শোনার পর কবিরাজ আমাকে একটা তাবিজ আর ঔষধ দিলেন। আলহামদুলিল্লাহ, কবিরাজের সেই ঔষধ খেয়ে আমি প্রায় ১ সপ্তাহের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম। নিয়মিত ঔষধগুলো খেয়ে আমি প্রায় ১ মাসের মধ্যেই আমি সুস্থ হয়ে গেলাম। তারপর থেকে আমার সাথে আর কিছুই হয়নি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। জানি না কেমন লাগবে আপনাদের কাছে এই ঘটনা। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ নাজিম ইসলাম ভাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে পাঠানোর জন্য। আপনারা চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আপনার জানা বা আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে লিখে দিন। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।